নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। নবম ভাবের অধিপতি প্রথম ভাবে অর্থাৎ লগ্ন ভাবে অবস্থান করলে জাতক বা জাতিকা কি ধরনের ফল পেয়ে থাকে। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, নবম ভাব আমাদের জন্মপত্রিকাতে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভাব। এই ভাব থেকে আমরা পাই ভাগ্য বা সৌভাগ্য, ধর্ম, বিশ্বাস ও আধ্যাত্মিকতা। পিতা, গুরু ও মেন্টরকে পাই, অর্থাৎ যাদের থেকে আপনি কিছু শিক্ষা লাভ করেন। এছাড়া রয়েছে উচ্চ শিক্ষা। আমরা বেসিক এডুকেশন কোথা থেকে পেয়েছি না, 4th হাউস থেকে পেয়েছি। এরপরই বেসিক থেকে যখনই আমরা অ্যাডভান্সড বা হায়ার এডুকেশনে যাব তখন আমাদের 9th হাউস থেকে দেখতে হয়। এবার চলে আসি প্রথম ভাবে। প্রথম ভাব অর্থাৎ লগ্ন ভাব বলতে আমরা বুঝি নিজেকে, অর্থাৎ নিজের ব্যক্তিত্ব, নিজের আচরণ, আত্মপরিচয় ও আত্মবিশ্বাস, শারীরিক ও মানসিক শক্তি, জীবনের দিশা ও লক্ষ্য। এবারে নবমপতি যখন লগ্ন ভাবে অবস্থান করে তখন দেখুন দুটোই কিন্তু ত্রিকোণ ভাব অর্থাৎ কোণ ভাব, এবং একটি কোণ ভাবের অধিপতি আরেকটি কোণে অবস্থান করছে। তাই ভাগ্য জাতকের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে। ব্যক্তি নিজের আদর্শে বিশ্বাসী হয়, নৈতিকতা ও ধর্ম জীবনের চালিকা শক্তি হয়। শক্তিশালী শুভ ফল কি কি পাওয়া যেতে পারে? ভাগ্যের সহায়তা সহজে পাওয়া যায়, সমাজে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পায়। অর্থাৎ কিছু কিছু মানুষকে দেখবেন যারা ভাগ্যবান হন, তারা না অল্প এফোর্টে অনেক কাজ করে ফেলেন। আবার এনাদের ক্ষেত্রে সঠিক সময়ে সঠিক সুযোগ এসে অপেক্ষা করে, আর সেটাকে এনারা গ্র্যাব করলে জীবনে প্রতিটা ধাপে এগিয়ে যান অনায়াসে। স্ট্রাগল কম থাকে জীবনে। সমাজে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পায়। গুরু ও ঊর্ধ্বতনের আশীর্বাদ এনাদেরকে অনেক এগিয়ে দেয়। সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের মধ্যে এনারা সত্যবাদী ও নীতিবান হয়ে থাকেন, আত্মমর্যাদাশীল হয়ে থাকেন, নেতৃত্ব গুণসম্পন্ন, অর্থাৎ বেশ কিছু লোককে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এনাদের মধ্যে থাকে। মানুষ এনাদেরকে সহজেই বিশ্বাস করে। শিক্ষা ও জ্ঞানের দিক থেকে উচ্চ শিক্ষায় সাফল্যের যথেষ্ট সম্ভাবনা লক্ষ্য করা যায়, যদি না অন্য হাউসগুলো খারাপ থাকে। ধর্ম, দর্শন ও আইন বিষয়ে আগ্রহ পরিলক্ষিত হয়। শিক্ষকতা ও মেন্টরশিপে দক্ষতা। পিতা ও গুরুর দিক থেকে বলা যায় জীবনে পিতার প্রভাব খুব গুরুত্বপূর্ণ থাকে, অর্থাৎ পিতাই আপনাকে চালিত করে। গুরুর আশীর্বাদে এনারা উন্নতি লাভ করে থাকেন। পিতার মাধ্যমে সুযোগ আসতে পারে। এই কম্বিনেশনের জন্য যেসব কেরিয়ারগুলি সুইটেবল সেগুলি হলো শিক্ষকতা ও গবেষণা, আইন ও বিচার ব্যবস্থা, ধর্মীয় বা আধ্যাত্মিক পেশা, প্রশাসনিক ও সরকারি পদ। স্বাস্থ্য ও মানসিক অবস্থার দিক থেকে এনারা মানসিকভাবে খুব আশাবাদী হয়ে থাকেন। নৈরাশ্য এদেরকে গ্রাস করতে পারে না। ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা এনাদের মধ্যে লক্ষ্য করা যায়। অতিরিক্ত আত্মবিশ্বাস আবার কখনো কখনো সমস্যা ডেকে আনতে পারে। নেতিবাচক ফলগুলির মধ্যে হচ্ছে ভাগ্যের উপর অতিরিক্ত নির্ভরতা, অর্থাৎ ভাগ্য যখন সহায় হবে আমি তখন করব। তো এই অলসতাটা এনাদেরকে কিছুটা গ্রাস করে থাকে। ধর্মীয় গোঁড়ামি, পিতার সঙ্গে মতবিরোধ হতে দেখা যায়। তাই প্রতিকার হিসেবে গুরুর সেবা ও সম্মান করা, নিয়মিত প্রার্থনা ও ধ্যানের মধ্যে থাকা, পিতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং দান ও সৎ কর্ম করা। তাহলে শেষ করার আগে আরেকবার, জাতক নিজেই তার ভাগ্যের বাহক হয়ে থাকে। নৈতিকতা ও বিশ্বাস সাফল্যের মূল চাবিকাঠি হয়। এই যোগ জীবনে উচ্চ উন্নতির সম্ভাবনা দেয়। নবম ভাবের অধিপতি যখন দ্বিতীয় ভাবে অবস্থান করেন তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকে? বন্ধুরা, দ্বিতীয় ভাব বলতে আমরা বুঝি
ধন সম্পদ ও সঞ্চয়, অর্থাৎ আপনার সঞ্চিত অর্থকে বোঝায়। পরিবার এবং বংশকে বোঝায়। বাক শক্তি ও কথা বলার ধরন, অর্থাৎ আপনার স্পিচ বা বাণীকে বোঝায়। মূল্যবোধ ও সংস্কার। তাহলে নবমপতি যখন দ্বিতীয়ভাবে অবস্থান করে তখন ভাগ্য সরাসরি অর্থ ও পরিবারের সাথে যুক্ত হয়। পারিবারিক মূল্যবোধ সাধারণত ধর্মভিত্তিক হয়। কথাবার্তায় নৈতিকতা ও জ্ঞানের প্রকাশ ঘটে। শুভ ফলগুলির মধ্যে ভাগ্যের মাধ্যমে অর্থ লাভ, পরিবারের সম্মান ও মর্যাদা, শুদ্ধ ও প্রভাবশালী বাকশক্তি, পিতার আশীর্বাদে আর্থিক উন্নতি। বাকশক্তির দিকটায় আরেকবার একটু দেখে নিই। কথায় সত্য ও নৈতিকতা প্রকাশ পায়। বক্তৃতা, শিক্ষা বা ধর্মীয় ভাষণে আপনার যথেষ্ট দক্ষতা থাকে। আপনার কথা মানুষ সহজে বিশ্বাস করে নেয়। পারিবারিক জীবনের দিক থেকে বলতে গেলে পরিবার ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে বিশ্বাসী হয়। পারিবারিক ঐতিহ্য রক্ষা করার যোগ এটি, অর্থাৎ আপনার পারিবারিক মর্যাদা বা পারিবারিক যে রীতিনীতি, আচার অনুষ্ঠান, এইগুলোকে আপনি বহন করে চলবেন এবং এগিয়ে নিয়ে যাবেন। এই কম্বিনেশনের জন্য যে কেরিয়ারগুলি সুইটেবল সেগুলি হলো শিক্ষকতা ও বক্তৃতা, অর্থাৎ আমরা যেসব মোটিভেশনাল কোচকে দেখতে পাই তাদের ভাষণের মাধ্যমে আমরা উদ্বুদ্ধ হই, এরাও কিন্তু এই পর্যায়ের মধ্যেই পড়েন। আইন, ধর্মীয় প্রতিষ্ঠান, ব্যাংকিং, ফাইন্যান্স, যদি না শুভ গ্রহ আপনার এই সেকেন্ড হাউসে অবস্থান করে, এবং পরিবার ভিত্তিক ব্যবসা, অর্থাৎ কিনা ফ্যামিলি বিজনেস। স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে দ্বিতীয় ভাব যেহেতু মুখ, দাঁত ও গলাকে নির্দেশ করে, তাই এইগুলির দিকে নজর দেওয়া প্রয়োজন। খাদ্যাভ্যাসে সংযম খুব জরুরি। মানসিক স্থিতি সাধারণত ভালো থাকে। যদি কিনা পাপগ্রহ অবস্থান করে বা পাপগ্রহের দৃষ্টি পড়ে, সেক্ষেত্রে আপনার ভাষায় অহংকার ফুটে ওঠে। সব সময় একটা আমিত্ব তৈরি হয়। পরিবারের মধ্যে মতবিরোধ হয়। নেতৃত্ব নিয়ে একটা মতবিরোধের সৃষ্টি হয় নিজের পরিবারের মধ্যে। অর্থের প্রতি মাত্রা অতিরিক্ত আসক্তি তৈরি হয়। প্রতিকার হিসেবে বলবো যে পিতার সম্মান ও সেবা করুন, বাক সংযম ও সত্য ভাষণ করুন। আপনার বাক্যের মাধুর্যতা আছে বা বাক্যের জোর আছে বলেই যে সবসময় বাক্যকে ভুল জায়গায় প্রয়োগ করতে হবে সেটা নয়। তাই বাক সংযম করা খুব জরুরি এবং সবসময় সত্যের পথ অবলম্বন করুন। গরিবকে অন্ন দান করুন। গুরু ও ধর্মীয় সেবায় যুক্ত থাকার চেষ্টা করুন। তাহলে বন্ধুরা, শেষ করার আগে আরেকবার, যখন নবমপতি সেকেন্ড হাউসে অবস্থান করে তখন ভাগ্য পরিবারের মাধ্যমে প্রকাশ পায়। নৈতিকতা ও বাক শক্তি সাফল্যের মূল চাবিকাঠি হয়ে ওঠে। সঠিক ব্যবহারে এই যোগ বড় ধনযোগ দিতে পারে, অর্থাৎ আপনার সঞ্চয়কে বহু মাত্রায় বর্ধিত করতে পারে। নবম ভাবের অধিপতি যখন তৃতীয় ভাবে অবস্থান করেন তখন জাতক বা জাতিকার জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকেন। তৃতীয় ভাব বলতে আমরা বুঝি সাহস ও উদ্যোগ, নিজ প্রচেষ্টা বা সেলফ এফোর্ট, অর্থাৎ আপনার যে পরাক্রম, কোনো একটা কাজ করতে গেলে আপনার যে চেষ্টাটা, সেইটা হচ্ছে এই তৃতীয় ভাব থেকে দেখা যায়। যোগাযোগ অর্থাৎ কমিউনিকেশন, লেখা ও মিডিয়া, আপনার ছোট ভাই বোন অর্থাৎ সিবলিং এবং শর্ট ট্যুরকে নির্দেশ করে। তাহলে নবমপতি যখন তৃতীয় ভাবে অবস্থান করেন তখন ভাগ্য নিজের চেষ্টার মাধ্যমে বলবান হয়। ধর্ম ও নৈতিকতা সাহসের উৎস হয়। জাতক কর্মঠ ও উদ্যোগী হয়। শক্তিশালী শুভ ফলগুলির মধ্যে নিজ চেষ্টায় উন্নতি ও সাফল্য লাভ, সাহসী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, লেখা, বক্তৃতা ও যোগাযোগে দক্ষতা, ভাই বোনের সহায়তা পেয়ে থাকে। সাহস ও মানসিক শক্তির দিক থেকে ভয়হীন মানসিকতা, ঝুঁকি নিতে সক্ষম এবং কঠিন পরিস্থিতিতেও আত্মবিশ্বাস বজায় থাকে এই জাতক বা জাতিকাদের। কমিউনিকেশনের ক্ষেত্রে লেখালেখি, সাংবাদিকতা ও কন্টেন্ট ক্রিয়েশনে দক্ষ হয়ে থাকেন এনারা। মোটিভেশনাল স্পিকিং বা প্রশিক্ষণে
সাফল্য লাভ করে থাকেন। সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্মে ভাগ্য সুপ্রসন্ন থাকে, অর্থাৎ এনারা যদি সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্মকে ইউজ করেন তাহলে অনেক দূর এগোতে পারে। ভাই বোনের সঙ্গে সম্পর্কর ব্যাপারটা অনেকটা আদর্শ ভিত্তিক হয়ে থাকে এবং ভাই বোন ভাগ্য উন্নতিতে ভূমিকা নিতে পারে, অর্থাৎ কিনা আপনার ভাই বোনের থেকে এমন কিছু কানেকশন তৈরি হলো যেগুলিকে কাজে লাগিয়ে আপনি জীবনে অনেকটা এগিয়ে যেতে পারেন। যদি পাপগ্রহ সহ অবস্থান করে বা দৃষ্টি দেয় সেক্ষেত্রে ভাই বোনের সাথে মতবিরোধের সম্ভাবনাও লক্ষ্য করা যায়। শিক্ষা ও দক্ষতার দিক থেকে স্কিল ভিত্তিক শিক্ষায় সাফল্য পাওয়া যায়। কমিউনিকেশন, ট্রেনিং ও কোচিংয়ে আগ্রহ লক্ষ্য করা যায়। নিজ দক্ষতাই ভাগ্য খুলে দেয়। এই জাতক বা জাতিকাদের জন্য যেসব কেরিয়ারগুলি সুইটেবল সেগুলি হলো লেখক, সাংবাদিক, কন্টেন্ট ক্রিয়েটর, মিডিয়া, মার্কেটিং এবং ডিজিটাল পেশা, মোটিভেশনাল স্পিকার ও ট্রেনার, স্বনিযুক্ত বা ফ্রিল্যান্স পেশা। আর যখন কিনা কোনো পাপগ্রহ থার্ড হাউসে সহ অবস্থান করে বা দৃষ্টি দেয় সেক্ষেত্রে আপনারা অতিরিক্ত ঝুঁকি নেওয়ার একটা প্রবণতা তৈরি হয়। অস্থিরতা এবং তাড়াহুড়ো থাকে। ধৈর্যের পরিমাণটা যথেষ্ট কম লক্ষ্য করা যায়। ভাই বোনের সঙ্গে দূরত্ব এবং অনেক সময় দ্বন্দ্বও তৈরি হয়। প্রতিকার হিসেবে বলবো যে গুরুর আশীর্বাদ গ্রহণ করুন, নিয়মিত জপ ও প্রার্থনা করুন, ভাই বোনকে তাদের অসময়ে বা দুঃসময়ে সাহায্য করা, নিজ দক্ষতা উন্নয়নে মনোযোগ দিন। বন্ধুরা, শেষ করার আগে আর একবার, ভাগ্য নিজ চেষ্টার মাধ্যমেই উন্নতি হয়। সাহস ও নৈতিকতা সাফল্যের চাবিকাঠি হয়। এই যোগ কর্মজীবনে বড় উন্নতি দিতে পারে। নবম ভাবের অধিপতি যখন চতুর্থ ভাবে অবস্থান করেন তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকেন। চতুর্থ ভাব বলতে আমরা বুঝি মানসিক সুখ ও শান্তিকে, মা ও মাতৃ সুখকে, গৃহ, সম্পত্তি ও যানবাহন, আর শিক্ষা অর্থাৎ প্রাথমিক শিক্ষা বা বেসিক এডুকেশনও আমরা এই ফোর্থ হাউস থেকেই পাই, যেটা কিনা গ্র্যাজুয়েশন লেভেল অবধি। এছাড়া রয়েছে আপনার অন্তরের স্থিতি। তাহলে যখন নবমপতি চতুর্থ ভাবে অবস্থান করে, একটা জিনিস লক্ষ্য করুন, নবম ভাব হলো কোন স্থান আর চতুর্থ ভাব হলো কেন্দ্রীয় স্থান। তাহলে কোন পতির কেন্দ্রে অবস্থান একটি রাজযোগের ন্যায় ফলাফল দিয়ে থাকে। ভাগ্য সরাসরি মানসিক শান্তি ও গৃহ সুখে কাজ করে। জাতক সাধারণত অন্তর্মুখী কিন্তু স্থির চিত্ত হয়। নৈতিকতা ও ধর্ম মানসিক শক্তির উৎস হয়। যেসব শুভ ফলগুলি আমরা লক্ষ্য করে থাকি সেগুলি হলো গৃহে শান্তি ও সুখের পরিবেশ, ভাগ্যের সহায়তায় সম্পত্তি লাভ, মায়ের আশীর্বাদে উন্নতি, আন্তরিক স্থিতি ও মানসিক তৃপ্তি। গৃহ ও সম্পত্তি যোগের ব্যাপারে ভাগ্যজনিতভাবে জমি বা বাড়ি লাভ, পারিবারিক সম্পত্তিতে উন্নতি, বাসস্থান পরিবর্তনের মাধ্যমে সৌভাগ্য লাভ। বিদ্যা ও শিক্ষার ক্ষেত্রে শিক্ষায় স্থায়িত্ব ও গভীরতা, দর্শন, ইতিহাস, সমাজবিদ্যা এই ধরনের সাবজেক্টে আগ্রহ তৈরি করে। গৃহে শিক্ষা লাভের সুবিধা থাকে। এবারে কেরিয়ার ইন্ডিকেশন, অর্থাৎ এই জাতক জাতিকারা কোন ধরনের কেরিয়ার নিলে তারা সফল হয়ে থাকেন। রিয়েল এস্টেট ও সম্পত্তি সংক্রান্ত কাজ, শিক্ষা বা একাডেমিশিয়ান বা পড়াশোনা সংক্রান্ত পেশা, সরকারি বা প্রশাসনিক পরিষেবা এবং গৃহভিত্তিক ব্যবসা। এবার দেখে নিই, যদি এই ফোর্থ হাউসে যদি কোনো পাপগ্রহ সহ অবস্থান করে বা কোনো পাপগ্রহের দৃষ্টি থাকে সেক্ষেত্রে মানসিক অস্থিরতা, মায়ের সঙ্গে মতবিরোধ, গৃহ সুখে ওঠা নামা। আর প্রতিকার হিসেবে আপনাদের বলি, মাকে সম্মান করুন ও তার সেবা করুন, নিয়মিত ধ্যান ও প্রার্থনা করুন, গৃহে পবিত্র পরিবেশ বজায় রাখুন, গরিব মানুষকে জল ও খাদ্য দান করুন। শেষ করার আগে আরেকবার, ভাগ্য মানসিক শান্তির মাধ্যমে প্রকাশ পায়। অন্তর শান্ত থাকলে বাহ্যিক সাফল্য আসে। এই যোগ সুখী ও স্থিত জীবন দিতে সক্ষম।
নবম ভাবের অধিপতি যখন পঞ্চম ভাবে অবস্থান করে তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকে। পঞ্চম ভাব বলতে আমরা বুঝি বুদ্ধি ও মেধা, সন্তান ও সন্তান সুখ, সৃজনশীলতা ও প্রতিভাকে, পূর্বজন্মের কর্ম বা পূর্বজন্মের পুণ্য, শিক্ষা ও বিদ্যা। নবমপতি যখন পঞ্চম ভাবে অবস্থান করেন তখন আপনারা একটু ভেবে দেখুন, এটি একটি কোণ পতি আরেকটি কোণে অবস্থান করছে। তাই ভাগ্য পূর্বজন্মের পুণ্যের মাধ্যমে প্রকাশ পায়। জাতকের বুদ্ধি ও সিদ্ধান্তে ধর্মীয় প্রভাব থাকে। শিক্ষা ও সন্তান ভাগ্যবর্ধক হয়। শক্তিশালী শুভ ফলগুলির মধ্যে উচ্চ মেধা ও বিশুদ্ধ বুদ্ধিবৃত্তি, সন্তান সৌভাগ্যবান ও কৃতি হয়, ভাগ্য সহায়ক হওয়ায় জীবনে সুযোগ আসে, শিক্ষা ও সৃজনশীলতায় সাফল্য লাভ করে জাতক বা জাতিকা। বুদ্ধি ও মানসিক গঠনের দিক থেকে নৈতিক ও ধর্মভিত্তিক চিন্তাধারা, ভালো বিচার ক্ষমতার অধিকারী হয়ে থাকেন এই জাতক জাতিকারা। ভবিষ্যৎ পরিকল্পনায় দূরদর্শিতা থাকে এনাদের। সৃজনশীলতা বা প্রতিভার ক্ষেত্রে লেখালেখি, শিল্প, নাটক বা সঙ্গীতে প্রতিভা লক্ষ্য করা যায়। জ্যোতিষ, দর্শন বা গবেষণায় আগ্রহ থাকে। নিজস্ব প্রতিভায় এনারা পরিচিতি লাভ করে থাকেন। শিক্ষা ও বিদ্যার দিক থেকে উচ্চ শিক্ষায় এনারা সাফল্য লাভ করেন। দর্শন, ধর্ম, জ্যোতিষ ও গবেষণায় আগ্রহ লক্ষ্য করা যায়। নিজ জ্ঞানে অন্যকে প্রভাবিত করার ক্ষমতা থাকে এনাদের। এবার দেখে নেব এই কম্বিনেশনের জাতক জাতিকাদের কি ধরনের কেরিয়ার বেছে নেওয়া উচিত। শিক্ষা, অধ্যাপনা বা গবেষক, জ্যোতিষ, ধর্মীয় উপদেষ্টা, লেখক, শিল্পী বা সৃজনশীল পেশা যেমন বাচিক শিল্পী, পেইন্টার, অ্যাক্টর, এই ধরনের। নীতি নির্ধারক বা পরামর্শদাতার ভূমিকাতেও এনারা যথেষ্ট সাফল্য লাভ করে থাকেন। এবার যদি পাপক গ্রহের প্রভাব থাকে পঞ্চম ভাবে, সেক্ষেত্রে অতিরিক্ত আদর্শবাদ এনাদের ঘিরে ধরে। সন্তান সংক্রান্ত উদ্বেগ থাকে জীবনে। ভুল সিদ্ধান্তের কারণে সুযোগ নষ্ট হয়। প্রতিকার হিসেবে বলা যায় সন্তান ও শিক্ষার্থীদের যদি দান করা হয় তাহলে ভাগ্য সুপ্রসন্ন হয়। গুরুর সেবা ও আশীর্বাদ গ্রহণ, নিয়মিত জপ ও ধ্যান করা, জ্ঞান বিতরণ বা শিক্ষা দান করা। তাই বন্ধুরা, শেষ করার আগে আরেকবার, ভাগ্য বুদ্ধি ও পুণ্যের মাধ্যমে প্রকাশ পায়। শিক্ষা ও সন্তান জীবনে আশীর্বাদ নিয়ে আসে। এই যোগ উচ্চ মানসিক ও আধ্যাত্মিক উন্নতি দেয়। নবম ভাবের অধিপতি যখন ষষ্ঠ ভাবে অবস্থান করেন, জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকেন। বন্ধুরা, ষষ্ঠ ভাব বলতে আমরা জানি রোগ, ঋণ ও শত্রু, এটাই মেন। তো রোগ ও স্বাস্থ্য সমস্যা, ঋণ ও আর্থিক দায়, শত্রু ও প্রতিযোগিতা। এছাড়াও ষষ্ঠ ভাব থেকে আমরা পাই সেবা ও ডেইলি রুটিন ওয়ার্ককে। আপনারা দেখবেন কিছু মানুষ ডেইলি একটা রুটিনে চলে, আবার কিছু মানুষ আছে যারা কোনো রকম রুটিন মেনে চলা পছন্দ করেন না। তো সেইগুলি আমরা সিক্সথ হাউস থেকেই দেখে থাকি। আইনি বিরোধ, অর্থাৎ আপনার বিরুদ্ধে বা আপনি কারোর বিরুদ্ধে কোর্ট কেস করছেন এবং সেই কোর্ট কেসের ফলাফল এই ষষ্ঠ ভাব থেকেই দেখা হয়ে থাকে। তাহলে নবমপতি যখন ষষ্ঠ ভাবে অবস্থান করেন তখন ভাগ্য সংগ্রাম ও পরিশ্রমের মাধ্যমে কাজ করে। ধর্ম ও নৈতিকতা জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করে। জাতক প্রতিকূল পরিস্থিতিতে শক্ত মানসিকতা গড়ে তোলে। দেখবেন কিছু মানুষ আছে যে সামান্য ঝড়ঝাপটা এলেই খুব ভেঙে পড়ে, আবার কিছু মানুষ দাঁতে দাঁত চেপে লড়াই করে। তো এই যোগটি হলো সেই দাঁতে দাঁত চেপে লড়াই করারই যোগ, এবং সেক্ষেত্রে যদি শুভ গ্রহ অবস্থান করে সেক্ষেত্রে জাতক বা জাতিকা জয়লাভ করেন যে কোনো রকম চ্যালেঞ্জের, যে কোনো রকম কম্পিটিশনের। তাহলে শুভ ফলগুলির মধ্যে শত্রুর উপরে জয়লাভ করার ক্ষমতা,
কঠিন পরিস্থিতিতেও ভাগ্যের সহায়তা পাওয়া, সেবামূলক কাজে সাফল্য লাভ করা, আইনি বা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে উন্নতি, ঋণ ও শত্রু বিষয়ক ফলগুলির মধ্যে ঋণ থেকে ধীরে ধীরে মুক্তি, শত্রুদের ওপরে নৈতিক জয়, প্রতিযোগিতায় সাফল্য লাভ। এবার দেখে নেব এই কম্বিনেশনের জন্য সুটেবল কেরিয়ারগুলি কি কি। চিকিৎসা ও স্বাস্থ্যসেবা, আইন ও বিচার ব্যবস্থা, প্রশাসনিক ও সরকারি চাকরি, এনজিও বা সেবামূলক পেশা। স্বাস্থ্যের ব্যাপারে যে সতর্কতাগুলি অবলম্বন করা দরকার সেগুলি হলো পাকস্থলী ও অন্ত্রের দিকে নজর দেওয়া দরকার। অতিরিক্ত কাজ থেকে বিশ্রাম প্রয়োজন। যোগ ও ধ্যান আপনাদের জন্য খুবই উপকারী। আর নেতিবাচক ফলগুলি হলো যে অতিরিক্ত সংগ্রাম থাকে জীবনে, জীবনের দুঃসময় যেন কাটতেই চায় না, ধর্মীয় বিশ্বাসে আঘাত লাগে, পিতার সাথে মতবিরোধ সৃষ্টি হয়। তাই প্রতিকার হিসেবে বলবো রোগী ও দরিদ্রদের সেবা করুন, নিয়মিত প্রার্থনা ও জপ করুন এবং শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন আপনাকে অনেক সুফল এনে দেবে। ঋণ পরিশোধে সততা অবলম্বন করুন। তাহলে বন্ধুরা, শেষ করার আগে আরেকবার, ভাগ্য সংগ্রামের মধ্য দিয়েই প্রকাশ পায়। সেবা ও পরিশ্রম জীবনের পরীক্ষায় উত্তীর্ণ করে। এই যোগ কঠিন হলেও দীর্ঘমেয়াদে শক্তিশালী ফল দেয়। নবম ভাবের অধিপতি যখন সপ্তম ভাবে অবস্থান করেন তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল পেয়ে থাকে। সপ্তম ভাব একটি কেন্দ্রীয় স্থান। এই ভাবের অর্থ হলো বিবাহ ও জীবনসঙ্গী, ব্যবসায়িক অংশীদারিত্ব, জনসংযোগ ও সমাজ, আইনি চুক্তি ও সমঝোতা। তাহলে নবমপতি সপ্তম ভাবে অবস্থান, অর্থাৎ কোন পতি কেন্দ্রীয় ভাবে অবস্থান করলে এটিকে আমরা রাজযোগ বলে থাকি। তো ভাগ্য জীবনসঙ্গী বা অংশীদারের মাধ্যমে সক্রিয় হয়। সম্পর্কে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ গুরুত্বপূর্ণ হয়। জাতক সম্পর্কের মাধ্যমে জীবনের দিশা পায়। শুভ ফলগুলির মধ্যে সৌভাগ্যবান জীবনসঙ্গী লাভ, বিবাহের পরে ভাগ্যোন্নতি, সফল অংশীদারিত্ব, অর্থাৎ এই ধরনের মানুষরা পার্টনারশিপ ব্যবসায় গেলে ভালো উন্নতি করে থাকেন। সমাজে সম্মান ও জনপ্রিয়তা লাভ করেন। সামাজিক জীবন ও জনসংযোগের দিক থেকে মানুষের সঙ্গে সহজ যোগাযোগ। এই যে আমরা ডেইলি ইন্টারাকশন করি, ধরুন একটা সেলস কাউন্টার রয়েছে বা যেসব পিআর রয়েছে, পাবলিক রিলেশনসের যেসব মানুষজন, তারা প্রতিদিন প্রচুর মানুষের সঙ্গে কথা বলে। তো এই কম্বিনেশনে জাতক জাতিকারা খুব সহজে মানুষের সঙ্গে মিশতে পারে, সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়, পাবলিক ডিলিংয়ে সাফল্য লাভ করে। এই কম্বিনেশনের জন্য যে সুইটেবল কেরিয়ারগুলি হলো ব্যবসা ও অংশীদারিত্বমূলক পেশা, আইন, কনসালটেন্সি ও অ্যাডভাইজারি কাজ, পাবলিক রিলেশনস ও ডিপ্লোমেসি, বিদেশি সংযোগযুক্ত পেশা। আর যদি এই 7th হাউসে কোনো পাপগ্রহ অবস্থান করে বা তার দৃষ্টি পড়ে, সেক্ষেত্রে সম্পর্কে নৈতিক দ্বন্দ্ব তৈরি হয়, বিবাহে বিলম্ব বা মতবিরোধ হতে দেখা যায়, অংশীদারিত্বে বিশ্বাসঘাতকতা হয়ে থাকে। আর প্রতিকার হিসেবে জীবনসঙ্গীর প্রতি সম্মান ও বিশ্বাস রাখুন, গুরুর আশীর্বাদ গ্রহণ করুন, বিবাহ সংক্রান্ত ধর্মীয় আচার পালন করুন। সমঝোতা ও ধৈর্য বজায় রাখা আপনাদের জন্য লং টার্মে খুবই ভালো রেজাল্ট দিয়ে থাকে। তাহলে বন্ধুরা, শেষ করার আগে আরেকবার, ভাগ্য সম্পর্কের মধ্যে দিয়েই কাজ করে। সঠিক সঙ্গী জীবনের দিশা বদলে দিতে পারে। এই যোগ সম্পর্ককে জীবনের শক্ত স্তম্ভ করে তোলে। নবম ভাবের অধিপতি যখন অষ্টম ভাবে অবস্থান করেন তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকেন। বন্ধুরা, অষ্টম ভাব আমরা এমনিতেই জ্যোতিষতত্ত্বে অষ্টম ভাবকে খারাপ ভাব বলে ধরা হয়, কারণ এই অষ্টম ভাব থেকে আমরা পীড়া বা কষ্টকে দেখে থাকি। আবার অষ্টম ভাব মানে হঠাৎ পরিবর্তন ও রূপান্তর, কোনো গোপন বিষয়, কিছু রহস্য এবং কিছু গবেষণা, দীর্ঘায়ু ও সংকট, উত্তরাধিকার এবং ইন্স্যুরেন্স,
বা ইন্স্যুরেন্স থেকে প্রাপ্তি, অর্থাৎ এই প্রাপ্তিগুলো হলো না খেটে রোজগার বা না খেটে পয়সা পাওয়া। 9th লর্ড যখন 8th হাউসে অবস্থান করে সেক্ষেত্রে ভাগ্য হঠাৎ ঘটনার মাধ্যমে প্রকাশ পায়, অর্থাৎ এমন কিছু আপনার জীবনে ঘটনা ঘটলো যার মাধ্যমে আপনার লাইফটা যে খাতে বইছিল, যে ধারায় চলছিল সেখান থেকে অনেকটা বদলে গেল। এটাকেই আমরা ট্রান্সফরমেশন বলি। এটা ভালোর দিকেও হতে পারে বা খারাপের দিকেও হতে পারে। এই ট্রান্সফরমেশনটা সংকট জীবনে গভীর পরিবর্তন নিয়ে আসে। ধর্ম ও আধ্যাত্মিকতা রূপান্তরের সহায়ক হয়, অর্থাৎ 8th হাউস চাইছে ট্রান্সফরমেশন আর 9th হাউসের থেকে আমরা ধর্ম আধ্যাত্মিকতা পাচ্ছি, সেইটা হেল্প করছে ট্রান্সফর্ম করতে। শুভ ফলগুলির মধ্যে সংকট থেকে শক্তি অর্জন, গবেষণা ও গুপ্ত বিদ্যায় সাফল্য লাভ, হঠাৎ ধন লাভ বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি, আধ্যাত্মিক উন্নতি। এই কম্বিনেশনের যে জায়গাটা সব থেকে বেশি মিনিংফুল সেটা হচ্ছে এনারা যদি জ্যোতিষ, তন্ত্র বা গুপ্ত বিদ্যার অধ্যয়ন করেন তাহলে খুব ভালো সাফল্য লাভ করে থাকেন। গভীর গবেষণা বা বিশ্লেষণী ক্ষমতা, রহস্য ভেদের দক্ষতা। এই যে আমরা সিবিআই, ইডি, সিআইডি এখানে যারা চাকরি করেন বা কাজ করেন তাদের এই ধরনের রহস্যভেদী ক্ষমতা থাকে। আর্থিক ও উত্তরাধিকার যোগের ক্ষেত্রে হঠাৎ অর্থপ্রাপ্তি হয়, ইন্স্যুরেন্স, লিগ্যাসি বা যৌথ সম্পত্তি থেকে লাভ হয়। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সতর্কতা প্রয়োজন। কেরিয়ারের দিক থেকে বলতে গেলে গবেষণা ও ইনভেস্টিগেশন, জ্যোতিষ, তন্ত্র বা মনোবিজ্ঞান, ইন্স্যুরেন্স, ট্যাক্স বা রিস্ক ম্যানেজমেন্ট, চিকিৎসা বা সার্জারি যদি কিনা শুভ গ্রহ সহ অবস্থান করে বা সাপোর্ট করে। আর নেতিবাচক ফল অর্থাৎ পাপক গ্রহের যখন প্রভাব পড়ে তখন হঠাৎ করে ক্ষতি বা দুর্ঘটনা ঘটে থাকে। 8th হাউস থেকে আমরা দুর্ঘটনাকেও দেখে থাকি। মানসিক ভয় ও অনিশ্চয়তা, ধর্মীয় বিশ্বাসের সংকট। প্রতিকার হিসেবে বলবো গভীর সাধনা ও ধ্যান করুন, গুরুর নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলুন, দান ও সেবা। যারা সংকটগ্রস্ত, যারা অসুবিধে পড়েছে তাদেরকে দান ও সেবা করুন, ঝুঁকি এড়িয়ে চলুন। বন্ধুরা, শেষ করার আগে আর একবার, ভাগ্য পরিবর্তনের মধ্যে দিয়েই কাজ করে। সংকট জীবনের গভীর শিক্ষা দেয় আর এই যোগ আধ্যাত্মিকভাবে শক্তিশালী মানুষ গড়ে তোলে। নবম ভাবের অধিপতি যখন নবম ভাবেই অবস্থান করেন তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল পেয়ে থাকেন। নবম ভাবে থাকার অর্থ হলো ভাগ্য নিজের ঘরেই শক্তিশালী। ধর্ম ও নৈতিকতা জীবনের মূল ভিত্তি। এই অবস্থানকে অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। জাতক জন্মগতভাবেই ভাগ্যবান হয়। এদের জীবনে খুব একটা স্ট্রাগল থাকে না, যখন যে সময়ে যেটা দরকার সেই সময়ে সেটা ঠিক পেয়ে যায়। শুভ ফলগুলির মধ্যে অত্যন্ত শক্তিশালী ভাগ্য, সমাজে সম্মান ও খ্যাতি, গুরু ও পিতার পূর্ণ আশীর্বাদ, ধর্মীয় ও নৈতিক জীবনে অগ্রগতি। ধর্ম ও আধ্যাত্মিকতার দিক থেকে ধর্মীয় আচরণ স্বতঃস্ফূর্ত হয়। এনাদেরকে কখনো বলতে হয় না যে আজকে পুজো করতে হবে, আজকে ধ্যান করতে হবে। এই ধরনের ধর্মীয় আচার আচরণগুলি এনারা নিজে থেকে স্বতঃস্ফূর্তভাবেই করে থাকেন। তীর্থযাত্রা ও আধ্যাত্মিক ভ্রমণের যোগ, গভীর বিশ্বাস ও আস্থা। শিক্ষা ও জ্ঞানের দিক থেকে উচ্চ শিক্ষায় বড় সাফল্য পেয়ে থাকেন এনারা। দর্শন, ধর্ম, আইন বা জ্যোতিষে যথেষ্ট দক্ষতা দেখা যায় এনাদের মধ্যে। নিজ জ্ঞানে সমাজকে পথ দেখানোর ক্ষমতা থাকে এনাদের। কেরিয়ার ইন্ডিকেশনের দিক থেকে শিক্ষকতা, অধ্যাপনা বা গুরুর ভূমিকায় এনারা যথেষ্ট সফল হয়ে থাকেন। ধর্মীয় বা আধ্যাত্মিক নেতা, আইন, নীতি বা প্রশাসনিক উচ্চ পদ, জ্যোতিষ ও দর্শন। আর নেতিবাচক ফলগুলির মধ্যে অর্থাৎ যখন পাপগ্রহ দৃষ্টি দেয় বা সহ অবস্থান করে সেক্ষেত্রে ধর্মীয় গোঁড়ামি দেখা যায়, অহংকার বা আত্মতুষ্টি লক্ষ্য করা যায়, নিজেকে ভাগ্যের ওপরে ছেড়ে দেওয়া। প্রতিকার হিসেবে বলবো গুরুর সেবা ও নির্দেশ মানা, নিয়মিত ধর্মীয় আচার আচরণ পালন করা, দান,
তীর্থ ও সৎ কর্ম করা এবং অহংকার ত্যাগ করা। একটা কথা এনাদের ক্ষেত্রে খুব প্রযোজ্য যে এনাদের জীবনে যেহেতু স্ট্রাগল খুব কম থাকে এবং যখন যেটা দরকার সেটা পেয়ে থাকেন বলে না, এনারা কিছুটা অলস প্রকৃতির হয়ে থাকেন। এই অলসতা এনাদের সব থেকে বড় শত্রু, তাই অলসতা ত্যাগ করাটাও এনাদের জন্য খুব একটা বড় প্রতিকার। তাহলে বন্ধুরা, শেষ করার আগে আর একবার, এটি নবম ঘরের সর্বোচ্চ শক্তিশালী অবস্থান। ভাগ্য, ধর্ম ও নৈতিকতা একত্রে কাজ করে। এই যোগ জীবনকে উচ্চ স্তরে নিয়ে যায়। নবমপতি যখন দশম ভাবে অবস্থান করেন তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকে। বন্ধুরা, দশম ভাব বলতে আমরা বুঝি কর্মের ভাব বা পেশার ভাব। সমাজে আপনার অবস্থান ও সামাজিক মর্যাদাকে বোঝায়। নিজের কেরিয়ার ও দায়িত্ব, কর্তৃত্ব ও প্রশাসন। তাহলে নবমপতি যখন দশম ভাবে অবস্থান করেন সেক্ষেত্রে ভাগ্য কর্মক্ষেত্রে সরাসরি ফল দিতে দেখা যায়। অর্থাৎ কর্মের রেসপেক্টে বা কর্মক্ষেত্রের রেসপেক্টে এনারা ভাগ্যবান প্রমাণিত হন। নৈতিকতা ও আদর্শ পেশাগত সিদ্ধান্তে প্রতিফলিত হয়। জাতক কর্মজীবনে দ্রুত পরিচিতি পায়। কিছু মানুষকে দেখবেন অফিসে নতুন এসেই মোটামুটি সবার সঙ্গে পরিচিতি করে কাজ দেখিয়ে একটা বেশ ভালো স্টেটাস তৈরি করলো নিজের। তো সেই মানুষগুলো এই মানুষগুলো শক্তিশালী শুভ ফলের মধ্যে কেরিয়ারে দ্রুত উন্নতি, সমাজের সম্মান ও পরিচিতি, উচ্চ পদ বা কর্তৃত্বপূর্ণ ভূমিকা, পিতৃকৃপায় পেশাগত সাফল্য। কেরিয়ারের দিক থেকে সরকারি বা প্রশাসনিক পদ অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশনে এনারা খুব ভালো হয়ে থাকে। কিভাবে অনেকগুলো লোককে নিয়ে চলতে হয় এবং তাদেরকে ঠিকভাবে কাজে লাগাতে হয় সেটা এনারা সব থেকে ভালো পারেন। আইন, বিচার ব্যবস্থা ও নীতি নির্ধারণের ক্ষেত্রে এনাদের বড় ভূমিকা থাকে। শিক্ষা, প্রশিক্ষণ ও নেতৃত্বমূলক পেশা, ধর্মীয় বা সামাজিক নেতৃত্ব। আর নেতিবাচক ফলগুলির মধ্যে কেরিয়ারে অহংকার তৈরি হয়, নৈতিক দ্বন্দ্ব বা ক্ষমতার অপব্যবহার দেখা যায়, পেশাগত চাপ বৃদ্ধি হয়। তাই প্রতিকার হিসেবে বলবো কর্মে সততা ও শৃঙ্খলা বজায় রাখা, গুরুর উপদেশ মেনে চলা, পিতার সম্মান ও সেবা করা, আর ক্ষমতার সদ্ব্যবহার করা। ক্ষমতা থাকলেই যে তাকে যেন তেন প্রকারেণ ব্যবহার করতে হবে তা কিন্তু নয়, সঠিক জায়গায় সঠিক প্রয়োগ করতে হয়। বন্ধুরা, শেষ করার আগে আরেকবার, ভাগ্য ও কর্ম একত্রে কাজ করে। এই যোগ জীবনে উচ্চ সামাজিক অবস্থান দেয়। সঠিক নৈতিকতায় এটি মহা সাফল্য নিয়ে আসে। নবমপতি 11তম ভাবে অবস্থান করলে জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকেন। বন্ধুরা, আমাদের জন্মপত্রিকাতে 11তম ভাব খুব গুরুত্বপূর্ণ একটা ভাব। আমরা যখনই কোনো কিছু ভালো যোগ খুঁজি তখনই সব সময় 11th হাউসের কানেকশন খুঁজি। অর্থাৎ কোনো কিছু শুভ, বিয়ে হোক, চাকরি হোক, অর্থ হোক, যা কিছু, সব কিছুতে এই 11th হাউস যদি আমাদের সিগনিফিকেশনের মধ্যে আসে তাহলে আমরা এটাকে শুভ বলে ধরে থাকি। তো 11তম ভাব থেকে আমরা পাই লাভ ও আয়, ইচ্ছা পূরণ ও সাফল্য, বন্ধু, নেটওয়ার্ক ও সমাজ, বৃহৎ সংগঠন ও তার প্রভাব। তাহলে নবমপতি যখন 11তম ভাবে অবস্থান করে সেক্ষেত্রে কোন পতি উপচয় স্থানে অবস্থান করছে? 11তম স্থানকে উপচয় স্থানও বলা হয়। ভাগ্য সরাসরি লাভ ও সাফল্যের রূপ নেয়। জাতকের ইচ্ছা পূরণের সম্ভাবনা প্রবল হয়। সঠিক মানুষের সংযোগে সুযোগ আসে। শক্তিশালী শুভ ফলগুলির মধ্যে নিয়মিত ও স্থায়ী লাভ, বড় স্বপ্ন পূরণের যোগ, প্রভাবশালী বন্ধু ও নেটওয়ার্ক। এই প্রভাবশালী বন্ধুরা যখন আপনার নেটওয়ার্কের মধ্যে থাকে তখন তাদের মাধ্যমে বড় বড় কন্ট্যাক্ট, বড় বড় কাজের সুযোগ আসে বা বিভিন্ন ক্ষেত্রে একটা ভালো পরিচিতি তৈরি হয়। সামাজিক ও পেশাগত সাফল্য,
বন্ধু ও নেটওয়ার্কের দিক থেকে জ্ঞানী ও প্রভাবশালী বন্ধু, গুরু বা বয়োজ্যেষ্ঠ বন্ধু থেকে লাভ, নেটওয়ার্কের মাধ্যমে সুযোগ বৃদ্ধি, আয় ও আর্থিক বৃদ্ধি, ভাগ্যজনিত আয়ের সুযোগ। যখন ভাগ্য আপনাকে সাথ দেবে তখন আপনি খুব কম পরিশ্রমে বিভিন্ন সুযোগের মাধ্যমে আয় করতে পারবেন। বহু উৎস থেকে লাভ, এদের মাল্টিপল সোর্স অফ ইনকাম থাকে। দীর্ঘমেয়াদে আর্থিক পরিস্থিতি স্থিতিশীল থাকে। এই কম্বিনেশনের জন্য বেস্ট কেরিয়ার সাজেশনগুলি হলো বড় কর্পোরেট বা সংগঠন, নেটওয়ার্ক ভিত্তিক ব্যবসা, সোশ্যাল ওয়েলফেয়ার বা এনজিও, ফাইন্যান্স, ট্রেড বা ইনভেস্টমেন্ট, যখন কিনা শুভ গ্রহ এই 11th হাউসে অবস্থান করে বা দৃষ্টি দেয়। এবার দেখে নিই, পাপক গ্রহ যদি এই 11th হাউসে অবস্থান করে বা দৃষ্টি দেয়, সেক্ষেত্রে জাতক বা জাতিকা অতিরিক্ত লোভের শিকার হয়ে যান, বন্ধুর দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা থেকে যায়, লাভের আশায় নৈতিক বিচ্যুতি হতে দেখা যায়। প্রতিকার হিসেবে বলবো যে আপনারা যে লাভ করছেন সেগুলির কিছু অংশ দান করার অভ্যাস করুন, গুরুর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করুন, নৈতিক উপায়ে আয় করুন, আর সঠিক বন্ধু নির্বাচন করুন। তাহলে বন্ধুরা, শেষ করার আগে আর একবার, ভাগ্য লাভের মাধ্যমে প্রকাশ পায়। ইচ্ছা পূরণই এই যোগের মূল শক্তি। সঠিক পথে এটি বড় সাফল্য দেয়। নবম ভাবের অধিপতি যখন 12তম ভাবে অবস্থান করেন, সেক্ষেত্রে জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল লাভ করে থাকে? বন্ধুরা, 12তম ভাব আমরা জ্যোতিষের বিচারে একটি খারাপ ভাব হিসেবে ধরি। এই ভাবের অর্থ হলো ব্যয়, অর্থাৎ যা কিছু লস সব হচ্ছে আমরা এই 12তম ভাব থেকে পাই। তাহলে ব্যয় ও দান, বিদেশ ও দূরবাস, অর্থাৎ আপনাকে কোনো না কোনোভাবে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে পাঠাতে চাইছে। এবং বিদেশ মানে সবসময় কিন্তু বিদেশ নয়। আপনি যদি এই ভারতবর্ষের মধ্যেই কোনো আপনার জন্মস্থান থেকে অন্য রকম ভাষাভাষী বা খাদ্যাভ্যাসের জায়গায় যান বা ভূপ্রকৃতি অন্য রকম জায়গায় যান, সেক্ষেত্রেও এটি বিদেশ বা দূরবাসেরই সামিল বলে ধরা হয়। নির্জনতা ও অন্তর্মুখিতা, মোক্ষ ও মুক্তি, হাসপাতাল, এই যে আমরা রোগগ্রস্ত হয়ে বা অ্যাক্সিডেন্ট হয়ে যে হাসপাতালে যাই, বা আশ্রমে থাকা, বা বিদেশে গিয়ে সেটেল করা বা বিদেশে থাকা, এগুলিকেও 12তম ভাব থেকেই দেখা হয়। আবার 12তম ভাবের একটা ভালো দিকও আছে, আপনার শয্যা সুখকেও 12তম ভাব থেকেই দেখা হয়। এছাড়াও এই নির্জনতার মধ্যে আপনার কিন্তু জেল হাজতও ধরা হয়ে থাকে, অর্থাৎ কারুর যদি সাজা হয় এবং তাকে যদি জেল বা কারাবাস করতে হয়, সেটাও আমরা এই 12তম ভাব থেকেই দেখে থাকি। তাহলে নবমপতি অর্থাৎ আপনার ভাগ্যপতি যদি 12তম ভাবে অবস্থান করেন, সেখানে আপনাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই জীবনে চলা উচিত। যেমন ভাগ্য ব্যয় ও ত্যাগের মাধ্যমে কাজ করে, অর্থাৎ আপনি যত অন্যের জন্য খরচ করবেন, দান করবেন, ত্যাগ করবেন, তত আপনার ভাগ্য মজবুত হবে। জাতক ভৌতিকের থেকে আধ্যাত্মিক দিক খোঁজে বেশি, অর্থাৎ আমরা যেমন বিভিন্ন জাগতিক ব্যাপারে জড়িয়ে থাকি, টাকা পয়সা, ছেলে মেয়ে, বাড়ি গাড়ি এইসব নিয়ে বেঁচে থাকি, তো এই যোগের ক্ষেত্রে ভৌতিক জগতের থেকে আধ্যাত্মিক জগৎটা বেশি প্রেফারেবল। জীবনে নিঃস্বার্থ দান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই দান এমন নয় যে আপনি কাউকে একটা কম্বল দিলেন আর সেটার ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিলেন, দেখুন আমি কত বড় কাজ করেছি, তা কিন্তু নয়। এই দান যত গোপন থাকবে তত আপনার জন্য ভালো হবে। নিঃশব্দে, নীরবে, নিঃস্বার্থভাবে দান করুন। শক্তিশালী শুভ ফলগুলির মধ্যে বিদেশ যাত্রা বা বিদেশে সৌভাগ্য ও সুযোগের
উদয় হয়, আধ্যাত্মিক উন্নতি ও মানসিক শান্তি পেয়ে থাকে। দান ও সেবার মাধ্যমে পুণ্য সঞ্চয় করতে হয়। মোক্ষ প্রবণ জীবন দৃষ্টি, মোক্ষ অর্থাৎ জীবনের এই জাগতিক চাওয়া পাওয়ার মধ্যে নয়, মোক্ষ লাভ করাই জীবনের উদ্দেশ্য। ব্যয় ও দান প্রবণতার জন্য বলি যে নিজের জন্য নয়, অন্যের জন্য ব্যয় করুন। ধর্মীয় বা মানব কল্যাণে অর্থ ব্যয় করুন। ব্যয়ের মধ্যেও অন্তরে তৃপ্তির থাকতে হবে। এমন নয় যে দান করলেন আর ভাবলেন যে ইস আমার অনেকগুলো টাকা চলে গেল, এই ভাবনাটাও আপনার জন্য ক্ষতিকর। বিদেশ ও দূরবাস যোগ, বিদেশে বসবাস বা কর্মসংস্থান, আমরা এই ধরনের কম্বিনেশনের জাতকদের বলে থাকি যে আপনারা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যান, দেখবেন আপনাদের ভাগ্যের উদয় হবে। বিদেশি সংস্কৃতি ও জ্ঞানের সংস্পর্শে আসুন। কি বলছিলাম একটু আগে, যে কালচার অর্থাৎ আপনার জন্মভূমির যে সংস্কৃতি, তার যে খাদ্যাভ্যাস, তার যে ভূপ্রকৃতি, সেখান থেকে আলাদা সংস্কৃতি, আলাদা জ্ঞানের সংস্পর্শে আপনাদের আসতে হবে। দূরযাত্রার মাধ্যমে ভাগ্য উন্মোচিত হয়। এই ধরনের কম্বিনেশনের জাতক জাতিকাদের জন্য বেস্ট কেরিয়ার ইন্ডিকেশন হলো বিদেশি প্রতিষ্ঠান বা এমএনসিতে চাকরি করা, হাসপাতাল, আশ্রম বা এনজিওতে শ্রম দান করা, আধ্যাত্মিক শিক্ষক বা পরামর্শকের ভূমিকায় অবতীর্ণ হওয়া, গবেষণা ও ব্যাক এন্ডে কাজ করা। আমরা ফ্রন্ট এন্ড মানে যেখানে লক্ষ মানুষের সঙ্গে রোজ ডিল করতে হয় সেরকম কাজ নয়, অফিসে ভেতরে পেছনে থেকে যে কাজগুলি আমরা করি সেগুলিকে ব্যাক অফিস বা ব্যাক এন্ড কাজ হয়। যদি পাপগ্রহর প্রভাব থাকে এই 12th হাউসে, সেক্ষেত্রে আবার অপ্রয়োজনীয় ব্যয় হয়, বাস্তবতা থেকে বিচ্ছিন্নতা তৈরি হয়, নিরাশা বা নিঃসঙ্গতা আপনাকে ঘিরে ধরে। আমরা অনেক পেশেন্ট দেখি না, অনেক চারপাশে অনেক মানুষকে দেখি, তাদের সময়ই কাটতে চায় না। যারা কাজের মানুষ তারা ভাবেন যে দিনের 24 ঘন্টাটা 36 ঘন্টা হলে ভালো হতো, আর এনাদের ক্ষেত্রে দিনটা যেন শেষই হতে চায় না, নিঃসঙ্গ জীবন। তো এই নেতিবাচক ফলের জন্যই কিন্তু এই নিরাশা বা নিঃসঙ্গতা তৈরি হয়। তাই প্রতিকার হিসেবে বলবো নিয়মিত দান ও সেবার অভ্যাস রাখুন। সবসময় যে আপনাকে পয়সা দিয়েই দান করতে হবে তাও নয়, আপনি যে কাজটা জানেন সেই কাজটা লোকের উপকারে লাগান, তাতেও আপনার ভাগ্যের উন্নতি হবে। ধ্যান ও আত্মসমালোচনা, গুরুর নির্দেশ অনুসরণ করা, বাস্তব ও আধ্যাত্মিক ভারসাম্য। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, শেষ করার আগে আরেকবার, ভাগ্য ত্যাগের মাধ্যমে প্রকাশ পায়। এই যোগ আত্মিক মুক্তির পথে নিয়ে যায়, ভৌতিক সাফল্যের ঊর্ধ্বে এক উচ্চতর জীবন দৃষ্টি দেয়। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।